কই আমার মাইয়ের চাকর জামাইটা কই আছে নাকি বাড়িতে? একজন শিল্পপতিকে চাকর জামাই বলে না, এটা ম্যানার কি আপনার ভেতরে নেই নাকি? শিল্পপতি মানে ওই চাকরের বাচ্চা চাকর। তুই আমাকে ম্যানার শেখাচ্ছিস না? আমাকে ম্যানার শেখাচ্ছিস কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, তাই না? ছোট লোক চাকর কোথাকার। ওই কি বলছিস এগুলা? তোর মতো চাকর হবে শিল্পপতি? চাকর কিভাবে শিল্পপতি হয় সেটা আপনি বুঝতে পারছেন না? আপনি নিজেই তো আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন, তাহলে শিল্পপতি কি আমি না আপনি? দেখছিস, শুধুমাত্র 2 দিনের জন্য ওকে আমি সম্পত্তি লিখে দিচ্ছি। এই সম্পত্তি এখন সে নিজের মনে করে নিয়েছে। এখন ওকে নিজে নিজে শিল্পপতি ভাবা শুরু করেছে। চৌধুরী সাহেব ছোট লোক তো, বাদ দেন। একদম তাই। আপনার ভুল হচ্ছে। 2 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন। কত বড় সাহস! হ্যাঁ, তোর সাথে জাস্ট 2 দিনের জন্য আমাকে বিয়ে দিল, আর তুই কি মনে করে নিলি আমার বাবার সকল সম্পত্তি তুই তোর নামে করে নিবি? অহংকারী মেয়ের হাতে থাপ্পড় খেতে কিন্তু আমার খারাপ লাগে না, কারণ মিষ্টি বউ আমাকে থাপ্পড় দিয়েছে। ঠিক আছে, যেহেতু বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার না, আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট ওয়েট। বাবা, বাবা আমি কিছু বুঝতেছি না, ও এটা কি বলে গেল? হ্যাঁ, শ্বশুর আব্বা, এই যে আপনার দলিল একটু ভালো করে পড়ে দেখেন না। আপনি তো কখনো পড়েননি, বিশ্বাস করছেন, একটু পড়েন না কি লেখা আছে এখানে, একটু পড়েন। দেখেন, এই যে ভালো করে লেখা আছে, এই যে কি দেখেছেন মিস্টার চৌধুরী? আপনার সমস্ত সম্পত্তি এখন আমার না। আপনার কিচ্ছু নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই নেই। সবকিছু এখন আমার, আর আপনি এখন রাস্তার ফকির। কি চৌধুরী সাহেব, এখন কি বিষয়টা ক্লিয়ার নাকি আপনার বিশিষ্ট অ্যাডভোকেটের সাথে কথা বলতে হবে? প্লিজ কল করে দেখুন না সে কি বলে। হ্যাঁ বাবা, তুমি এক্ষুনি অ্যাডভোকেট আঙ্কেলকে কল করো, আর কল করে ওর কাছে প্রমাণ করে দাও ও যা কিছু বলতেছে সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ অ্যাডভোকেট, আমি তোমাকে যে দলিলটা করতে বলেছিলাম, মানে আমার মেয়ের জামাইকে 2 দিনের জন্য, সেটা তুমি কি করেছো? মানে বাবা, বাবা কি বলো আঙ্কেল, কি বলো? বলো আমাকে, বলো। সবকিছু মিথ্যা, তাই তো? ও যেটা বলছে সবকিছু মিথ্যা। মানে আমি তো নিঃস্ব হয়ে গেছি মা, আমি সর্বশান্ত হয়ে গেছি, আমার সবকিছু শেষ। ওই অ্যাডভোকেটকে এই চাকরের বাচ্চা 10 লক্ষ টাকা দিয়ে সবকিছু ওর নামে করে নিয়ে গেছে। আমি এখন কি করব? আমি তো রাস্তার ফকির হয়ে গেলাম রে মা। এই যে চাকরটা, ও একটা বাটপার, ও একটা বাটপার। বাটপারি আমি করিনি, বাটপারি করেছেন আপনি। আপনি সাধারণ মানুষের সমস্ত জমি জমা নিজে আত্মসাৎ করে নিয়েছেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। আপনার ভেতরের সমস্ত খবর একটা রিকশাওয়ালার ছেলে কি করে জেনে গেল? কি তাই তো? শুনুন, আমি সবকিছুই জানি। আপনি কি ছিলেন, কোত্থেকে কি হয়েছেন, আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হয়েছেন, সেটা কিন্তু আর কেউ না জানলেও আমি খুব ভালো করেই জানি। আই থিংক সো আপনার মেয়েও জানেন না। তোমার বাবা যে একজন বাটপার সেটা কি তুমি জানো? তুমি কি জানো হাজারো মানুষের সমস্ত সম্পত্তি নিজে আত্মসাৎ করে নিয়েছে ক্ষমতার জোরে? তুমি কি জানো এসব? আমার মনে হয় না তুমি জানো। শুনুন চৌধুরী সাহেব, আপনাকে সাফ সাফ একটা কথা বলে দিই,
আপনার সাথে এই নাটকটা করার একটাই রিজন, সে অসহায় গরিব মানুষদেরকে সমস্ত সম্পত্তি আমি ফিরিয়ে দেব, এই কারণ। আমি আমি কিছুই বুঝতেছি না, আমার এত কিছু তুই জানলি কি করে? হ্যাঁ চৌধুরী সাহেব, আমি কইছি। আমি মানে আমি সবকিছু কইছি। নুন খাইছে আপনার, কিন্তু হারামি আপনার লগেই করছি। আরে এটা হারামি কয় না, এটা গরিব দুঃখী মানুষের ন্যায্য জমি তাদেরকে বুঝাই দেওয়ানোর লেগে আমি এই কাজ করছি। ভাই কইছে এই বাটপারের লগে বাটপারি করতে। আর হারামির লগে হারামি করতে। ম্যাডাম এটা কি করলেন আপনি? আপনারা বারবার আমারে গাড়ি দেন, আপনি গাড়ি চালাতে পারবেন না। রিল্যাক্স, ইটস ওকে, একটু ধাক্কাই তো লেগেছে। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস কি করে হলো আমার গাড়ি থেকে চাবি খুলে নেওয়ার? আপনার সাহস কি করে হলো যে আমার রিকশার পেছনে লাগিয়ে দেওয়ার? সামান্য একটা রিক্সা চালক, চালাস তো রিক্সা, আবার বড় বড় কথা। আমার গাড়ি থেকে আমার গাড়ির চাবি খুলে নিছিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস আমার সাথে। দোষটা আপনি করেছেন, আমি কিন্তু কোনো দোষ করিনি। আপনার গাড়ি এসে আমার রিকশার পেছনে লাগিয়ে দিয়েছে। তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমার বাবাকে আর আমার বাবা চাইলে কি কি করতে পারে, তোকে আমি কি কি করতে পারি, আর তুই কিনা সামান্য একজন রিক্সা চালক হয়ে আমারই সামনে দাঁড়িয়ে আমারই মুখে মুখে এত তর্ক করতেছিস, আমাকে হুমকি দিচ্ছিস। হ্যাঁ, তুই আমার গাড়ির চাবি কেন নিছিস এটাকে আমি বুঝি না, কারণ তোদের মতো রিক্সাওয়ালাদের না আমার হাড়ে হাড়ে চেনা আছে। তুই আমার গাড়ির চাবি এর জন্য নিছিস যাতে করে তুই ক্ষতিপূরণ নিতে পারিস, তাই তো? আরে তোর রিক্সার ক্ষতিপূরণ আর কতই বা হবে, 2 থেকে 300 টাকা। 1 মিনিট, এই নে 2000 টাকা তোর রিক্সার ক্ষতিপূরণ। আর আমি কে জানিস তো? মোনা চৌধুরী। আমি যদি কারো কোনো ক্ষতি করি না, সেটা টাকা দিয়ে পুষিয়ে দিই, যেমনটা তোর এই রিক্সার ক্ষতিপূরণ আমি টাকা দিয়ে পুষিয়ে দিলাম। 200-300 টাকা হয়েছে, বাট 2000 টাকা দিয়ে দিলাম। এই টাকা নিয়ে এখন চলে যা, আর আমার গাড়ির চাবি আমাকে ফিরিয়ে দে। মোনা চৌধুরী, আপনার টাকা আপনার কাছেই রাখুন। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও এই সৈকতকে কেনা যায় না। এই এদের সাথে কি কথা বলছিস? জন্মের ঠিক আছে নাকি? যত সব গরিব। এই, মুখ সামলে কথা বলুন। যা মুখে আসছে তাই বলবেন না। কার জন্মের ঠিক নেই? আমার জন্মের ঠিক নেই আপনার। আপনার যদি জন্মের ঠিক থাকতো তাহলে আরেকটা মানুষকে এরকম ভাবে বেজন্মা বলতে পারতেন না। আর আপনি টাকার দম্ভ দেখাচ্ছেন, তাই না? শুনুন, টাকার দম্ভ সবাইকে দেখাবেন না। টাকা দিয়ে সবাইকে কেনা গেলেও আমাকে কেনা যায় না। সো সে সরি, আমি আপনাকে চাবিটা দিয়ে দিচ্ছি। সরি বলুন, সরি বলুন। কি বললে তুই? ক্ষমা? তাও আবার আমি? তোর মতো একটা রিক্সাওয়ালার কাছে মোনা চৌধুরী ক্ষমা চাইবে? লিসেন, আমি যদি 1000টা অন্যায় করি তবুও না কারো কাছে মাথা নত করে কোনদিন সরি পর্যন্ত বলি না, ক্ষমা তো দূরের কথা। ওকে ফাইন, আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে সরি বলবেন, গাড়ির চাবিও আমি আপনাকে দিব না। এ ভাই দান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ম্যাডাম কইতেছিলাম কি, দোস্ত আম করে গাড়ি তো আপনি লাগাই দিছেন, তাই কইতেছি আপনি মাপ চাইলেন। আর যদি এই বিষয় বড় সাহেবে জানে, আমার অনেক বকাঝকা করবো। প্লিজ আপনি মাপ চাইলেন। শুধুমাত্র আমার বাবার কথা বলছো বিধায় আমি ক্ষমা চাইতেছি। আরে যে তুই নিজেকে বেশি বড় ভাবিস না যে আমি তোর কাছে ক্ষমা চাইতেছি, ঠিক আছে? আমি যতই ক্ষমা চাই না কেন, আমি না কোনোদিন তোর কাছে মাথা নত করব না। এনিওয়ে, আই এম সরি। লিসেন, তুই আজকে সবার সামনে আমাকে সরি বলাইছিস না? তুই ভুলে যাস না, এর প্রতিশোধ আমি নিব। আমি তোকে আমারই বাড়ির চাকর বানাবো, মাইন্ডেড। সময় কথা বলুন, আসছি।
যেটা বলছিস এটা হয় না, এটা হতে পারে না। তুই আমার মেয়ে হয়ে রাস্তার একটা ছেলেকে বিয়ে করবি? আচ্ছা তুই একটা ভাবছিস যে ওর সাথে সংসার করলে তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে? আরে আমার যে বন্ধু আছে আব্দুল্লাহ মামুন, তার ছেলের সাথে তোর বিয়ের কথা চলছে। সে আমাকে প্রস্তাব দিয়েছে, সে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সেখানে তুই রানীর মতো থাকবি, আর তুই কি বিয়ে করতে চাচ্ছিস একটা রাস্তার ছেলেকে? না, আমি বলি কি, পাবলিক প্লেসে এরকম করতে হবে না। তুই যেটা বলছিস এটা ভুলে যা। আমি যেখানে বিয়ে দিচ্ছি তুই সেখানে বিয়েটা কর। দেখো বাবা, এছাড়া আমার হাতে আর কোনো ওয়ে নাই। ওই ছেলে আমার সাথে যে কাজ করছে তার প্রতিশোধ তো আমি নিবই, আর ওকে আমি আমার বাড়ির চাকর বানাবই। আর এর জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে বিয়ে। কারণ এটা ছাড়া ওকে আমি কোনোভাবে আমার বাড়ির চাকর বানাতে পারবো না। কারণ আমি ওর ব্যাপারে অনেক খোঁজ নিয়েছি বাবা। ও টাকার কাছে বিক্রি হওয়ার মতো ছেলে না। ওকে আমি কোটি টাকা দিয়েও না কিনতে পারবো না। তাই আমার কাছে একটাই পথ খোলা, সেটা হচ্ছে বিয়ে। আর এর জন্যই আমি ওকে বিয়ে করে আমার বাড়ির চাকর বানিয়ে আমি আমার প্রতিশোধ নিব। মারে, জিদের বসে এমন কাজটা করিস না, তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। আমি তোর বাবা, আমি তোকে বলছি, কথা দিচ্ছি যে আমি তোকে ভালো একটা জায়গায়, ওই যে আব্দুল্লাহ মামুন তার ছেলের সাথে তোকে বিয়েটা দিব। তুই সেখানে রাজরানীর মতো থাকবি। তুই এটা বলে যে আমি প্রয়োজনে ওই ছেলেটার শাস্তির ব্যবস্থা করছি, প্রয়োজনে ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। তারপর তুই এই কথাটা বলিস না। বাবা, আমি সবকিছু জানি। তুমি যা যা বলতেছো সবকিছু জেনে বুঝে তারপরে আমি তোমার কাছে এই কথা বলতেছি। আর তুমি বললা না যে আমার জীবনটা ধুকরে ধুকরে শেষ হয়ে যাবে এই ছেলেকে বিয়ে করলে। বাবা, আমি যদি এই ছেলেকে বিয়ে না করতে পারি, মানে আমার বাড়ির চাকর বানাতে না পারি, তাহলে আমার জীবনটা ধুকরে ধুকরে শেষ হয়ে যাবে। কারণ ওই ছেলেকে আমি আমার বাড়ির চাকর বানাবোই। হ্যাঁ, আমি মানছি যে তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করলে আমি হয়তো অনেক ভালো থাকবো, আর ওকে বিয়ে করলে হয়তো আমার জীবনটা শেষ হবে। কিন্তু বাবা, আমার জেদ পূরণ করার জন্য যদি আমার জীবন শেষ করতেও হয়, আমি মনে হয় সেটা করব। আর তার জন্য ওকে আমার বিয়ে করতেই হবে। ব্যাস, এটাই আমার ফাইনাল কথা। বাবা, আমি জানি তোমার মেয়ের এক ইশারায় তুমি যে কাউকে দুনিয়া থেকে সরাই দিতে পারো, কিন্তু কথাটা এখানেই বাবা। ওকে যদি তুমি দুনিয়া থেকে সরাই দাও তাহলে তো দুনিয়া থেকে চলে গেল। তোমার মেয়ের ভিতরের যে জেদ, সে জেদ তো পূরণ হলো না। আর তুমি খুব ভালো করেই জানো ছোটবেলা থেকে তোমার মেয়ে যা জেদ করছে সেটা হাসিল করে আসছে, আর তুমি সাহায্য করছো। তাহলে বাবা কেন এখন তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ? বাবা, আমি তো বললাম ওই ছেলেকে আমি বিয়ে করব, মানে করব, আমার প্রতিশোধ আমি নিব। ওকে আমি আমার বাড়ির চাকর বানাবো। আর বাবা, আমি এখন বুঝতে পারছি, জানো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো না, তাহলে আমার কথাটা ভাবতো। আজকে আমার মা নাই তো, তাই তুমি বুঝতেছো না। তুমি ভাবতেছো ওকে বিয়ে করলে আমার জীবনটা শেষ হবে, কিন্তু বাবা, আমি যদি ওই ছেলেকে বিয়ে না করতে পারি, আমার বাড়ির চাকর বানাতে না পারি, তোমার মেয়েটা ধুকরে ধুকরে শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। এখন তুমি যদি তোমার মেয়ের জীবন শেষ করতে চাও, করো, আমার সমস্যা নাই। আর আমি তোমার বিরুদ্ধে কখনো যাই নাই, আর যাবো। তুমি যদি এই বিয়েতে এগ্রি না হও, আমি বিয়ে করব না। কিন্তু বাবা, তোমার মেয়েটা কিন্তু বাঁচবে না। ঠিক আছে মা, তুই যেহেতু এত করে বলছিস, আমি কথা দিচ্ছি যে কোনো কিছুর বিনিময় হলেও আমি তোর সাথে বিয়ে দিয়ে তোর চাকর বানিয়ে আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো। কি বললে বাবা? তার মানে তুমি রাজি হয়ে গেছো? তার মানে ওই ছেলেকে আমি বিয়ে করছি, আর ওই ছেলেকে আমি আমার বাড়ির চাকর বানাবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব, লাখ টাকার বিনিময়েও আমি বিক্রি হব না। আমি ওই মেয়েকে আগেই বলেছিলাম যে লাখ টাকা দিলেও ওই বাড়ির চাকর তো আমাকে বানাতে পারবেই না, কখনো আমাকে কিনতেও পারবে না। আর হ্যাঁ, আপনি এখানে কেন এসেছেন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি।
আপনি চান ওই মেয়েকে আমি বিয়ে করে ওই বাড়ির চাকর হয়ে থাকি। আই এম সরি, আমি এই প্রস্তাবে কখনোই রাজি হব না। আমার মনে হয় না যে আপনার সাথে আর কথা বলানোর দরকার আছে। আমি যাচ্ছি। ভাইজান আপনি যদি আজকে চলে যান অনেক মানুষের সাথে কিন্তু বেইনসাফি হইব। মানে মানে আর কি, আমার যে সাহেব আছে না, আমাদের এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে না, মেহুনীতি লোক, এখন যত জমি জমা সব কিছু নিজের আয়ত্তের ভিতর নিয়ে আইছে, তার প্রভাব খাটায়। কেউ কিচ্ছু কইতে পারে নাই। সবার কষ্টের টাকা দিয়ে যে জমি কিনছে, বাড়ি কিনছে, যেই দেখছে কারো প্রতিবাদ করার মতো লোক নাই, সবার জমি জমা হরপ নিছে, কেউ কিচ্ছু কইতে পারে না। আরে আজব ব্যাপার তো। আপনার সাহেব কার জমি জমা নিয়ে নিল সেটা আমার তো ব্যাপার না। সেটা আমার ব্যাপার নাকি? সেটা আপনার ব্যাপার, আপনার সাহেবের ব্যাপার, আপনারা বুঝে পারেন। আরে আমি এই বিষয়টাই বুঝতে পারতেছি না, আপনি এইসব কথা আমারে কেন বলতেছেন? আপনাকে কর পেছনে কারণ আছে। আপনার ভেতরে যে ওই দিন আমি রাগটা দেখছি না, আমি বুঝতে পারছি। আমার সাহেবরে সাহায্য করার মতো লোক থাকলে আপনি আছেন। আমার সাহেব আর তার মাইয়া ওই দিন কথা কয়, আমি শুনতে পারছি। আমার ম্যাডামের তো আবার রাগ অনেক। আমার ম্যাডামের জেদ যে আপনারা বিয়ে কইরা ওই বাড়ির চাকর বানায় রাখবো। এর লেগা আমার সাহেব আপনার বাড়িতে প্রস্তাব নিয়ে আইব, তার মায়ের বিয়া আপনার লগে দেওয়ানের। আমি কইতেছি কি ভাই, আপনি এই বিয়াতে রাজি হয়ে যান। আমার সাথে বিয়ে করানোর সাথে মানুষের জমি জমা, মানে আমি কিছু বুঝতে পারতেছি না, একটু বুঝাই বলবেন আমারে? ভাইজান হ্যাঁ আমি বুঝাই কইতেছি আপনাকে। আপনি কি চান না এই যে গরিব দুঃখী মেহনতি লোকজনের যে বাড়ি বিটা কায়রা নিছে আমার সাহেব, এগুলো ফিরা পাক তারা, আপনার জন্য 10টা মানুষ ইনসাফ পাক? আপনি কি চান না? আপনি কি চান না যে এই গরিব দুঃখী মানুষ যেগুলা অন্যায়ের শিকার হইছে তারা ইনসাফ পাক? আমি এর লেগে আপনার কাছে আসা। আমার যে ম্যাডাম আছে না, সে অনেক জেদি মাইয়া, আর আমি জানি আমার সাহেব তার মাইয়ার জেদ পূরণ করতে সবকিছু করতে পারবো। তাই কইতাছিলাম ভাই, আপনার কাছে যখন বিয়ার আবদারটা নিয়ে আইবো আপনি রাজি হয়ে যান। আরে এটা কি মামার বাড়ির মোয়া নাকি? আমি তার মেয়েকে বিয়ে করতে গেলাম আর সে অন্যের হক মারা যে জমিগুলো আছে, সম্পত্তিগুলো আছে, সবকিছু ফেরত দিয়ে দিল। আপনি সেই আবদারি রাখেন না কেন? আমার সাহেব তার মায়ের জেদের জন্য সব আবদার পূরণ করতে রাজি। যেহেতু আপনার সাহেব একটা বাটপার, বাটপারের সাথে বাটপারি করতে হবে, তবে একটা ভিন্ন উপায়। ভাইজান কন্যা কি করা তাই, আমি আপনার লগে সব সময় আছি, আমারে সব সময় আপনার পাশে পাইবেন। শুনুন, আমি তার মেয়েকে বিয়ে করতে রাজি হব, তবে একটা শর্ত দিয়ে। শর্তটা হচ্ছে যেদিন আমি বিয়ে করব তার আগামী 2 দিন সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আমি যখন এই প্রস্তাবটা তাকে দিব, সে যদি রাজি হয়, কারণ জেদ পূরণ করার জন্য অবশ্যই রাজি হবে, তার মেয়েকে সে অনেক বেশি ভালোবাসে, সেই জায়গাটা হচ্ছে আমাদের পয়েন্ট। আপনি শুধু উকিলের সাথে কথা বলুন, আমার সাথে বসানোর ব্যবস্থা করুন, পরেরটা আমি দেখছি। ভাইজান উকিলের বিষয়টা আমি দেখতেছি, কিন্তু আপনি এই বিয়েতে তো রাজি? হ্যাঁ, আমি বিয়েতে রাজি। শুনুন চৌধুরী সাহেব, জীবনে অনেক পাপ করেছেন, আজকে পাপের প্রায়শ্চিত্ত করবেন। অনেক মানুষের জমি মেরে খেয়েছেন, অনেকের বাড়ি ভিটা পর্যন্ত আপনি কেড়ে নিয়েছেন। তাদের অবস্থা কি হয়েছে জানেন? তার আত্মহত্যা পর্যন্ত হয়েছে। আজকে বুঝুন না সম্পত্তি হারালে কেমন লাগে। এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক আমি, আর আপনি রাস্তার ফকির। ছি বাবা, বাবা আমি এগুলো কি শুনলাম? তুমি তুমি মানুষের টাকা পয়সা সম্পত্তি সব আত্মসাৎ করছো। আজকে যে তোমার এত সম্পত্তি, এত কিছু, সব কিছু তোমার কষ্টের অর্জন না? আমার আমার বাবার জন্য নাকি মানুষ জীবন পর্যন্ত দিচ্ছে, আর আমি এই বাবাকে আমার আদর্শ মনে করতাম। সবার কাছে আমি অনেক অহংকার করে বলতাম আমার বাবা অনেক ভালো একজন মানুষ, আমার বাবা কখনো কারো খারাপ করতেই পারে না, সব সময় মানুষের ভালো করে আসছে, মানুষের পাশে দাঁড়াইছে। আমি তো এটাই জানতাম না যে আমার বাবার এত সুন্দর একটা রূপের পিছনে এরকম একটা অমানুষ ছিল। কেন বাবা, কি
দরকার ছিল এসব করার? মারে, আমি ভুল করে ফেলছি মা, আমি অনেক বড় ভুল করছি। আমি আসলে যা করছি তা ঠিক করি না। আমার জন্য কত মানুষ আজকে রাস্তার ফকির হয়ে গেছে। আমার জন্য কত মানুষ রাস্তার ফকির হয়ে গেছে, গৃহহীন হয়েছে, সহায় সম্পত্তি সব আমি ভোগ দখল করতেছি। আমার জন্য মানুষ আত্মহত্যা করছে। আমাদের জামাই বাবা যেভাবে বলছে এইভাবে আমার তো কেউ কখনো বুঝাই নাই। আমি বুঝতেই পারি নাই এই অর্থ সম্পদ টাকা পয়সা রেগুলার লোভ আমার অমানুষ বানাই দিছিল। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি। একটা বার যদি একটা সুযোগ পাইতাম তাহলে আমি এত বছর ধরে যে পাপ করছিলাম সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতাম। আমি ভালো হয়ে যেতাম মা, আমি একদম ভালো হয়ে যেতাম, একদম ভালো হয়ে যেতাম। বাবা বাবা তুমি আমার মাফ করে দাও মা, তুই আমার মাফ করে দিস। আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি রে মা। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতে আমি খুশি। মানুষ যখন ভুল করে আবার সেখান থেকে যখন ফিরে আসে তাই ক্ষমা করে দিতে হয়। আমি আপনাকে শুধুমাত্র একটা শিক্ষা দেওয়ার জন্য কাজটা করেছি। আপনার কাছে একটা অনুরোধ, আপনি সবার জমিগুলো ফিরিয়ে দিবেন। এমন অনেক মানুষ আছে যারা এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের জমির উপরে আপনি ইন্ডাস্ট্রি করেছেন। আমি চাই তাদের জমিগুলো ফিরিয়ে দিন, আপনার পাপের প্রায়শ্চিত্ত করুন। তাই আমি আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, আপনার সম্পত্তি আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। নিন। এখন কি হলো? জামাই বাবাজি, খুব শখ ছিল আমার মুখে জামাই বাবাজি শোনার জন্য না? তুই চাকর ছিলি, চাকরি থাকবি, সম্পদ এখন আমার হাতে, কি করবি তুই? এই তুই এতগুলা বছর আমার নুন খাইতি, আমার গুন্না গাইতি, ওর গুণ গেছি, এই মুহূর্ত থেকে তোর চাকরি শেষ, ঠিক আছে? এই চাকর, তুই নিজের অনেক চালাক মনে করছিলি না? অনেক ভাবছিলি আমার অ্যাডভোকেটে দিয়া সম্পদ লেখা নিয়া তুই ভোগ করবি, কিন্তু না, জানি আমার দেখ এতক্ষণ যা করছি সব অভিনয় করছি, কারণ আমি একটা পাক্কা হারামি বাটপার। আর আমার কাছ থেকে তুই তোর মতো ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, একটা রিক্সা চালক, চাকরের বাচ্চা চাকর, তুই আমার কাছ থেকে সম্পদ নিয়ে নিবি আমার মতো বাটপারের কাছ থেকে? হইল না, শেষ রক্ষা হইল না, আমার সম্পদ আমার কাছে ফিরে আসে। শ্বশুর আব্বা, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আপনার জামাই হয়েছি, আপনার মেয়ের জামাই হয়েছি, একটু বুদ্ধি যদি না থাকে তাহলে হতে পারতাম না। শুনো, কুত্তার লেজ্জা কোনোদিন সোজা হয় না, সেটা আমি খুব ভালো করেই জানি। আপনার হাতে যে দলিলটা দেখতে পাচ্ছেন, ওটা আসল না, ওটা ফেক। আসল দলিল আপনার অ্যাডভোকেটের কাছেই এখনো আছে, যেটা আমার না। আমি খুব ভালো করেই জানতাম এমন কিছু একটা সিচুয়েশন ঘটবে, তাই আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। ছি, 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 ছি। মানুষ এতটা খারাপ হয়, এতটা নিচে নামতে পারে, আমার জানা ছিল। শুনুন শ্বশুর আব্বা, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায়। এখন কেমন লাগে টুইস্টটা? বাবা, বিশ্বাস করো, আজকে যখন আমার সামনে তোমাকে কেউ কুকুরের সাথে তুলনা করতেছে, আমার বিন্দু পরিমাণও খারাপ লাগতেছে না। কেন জানো? কারণ আমার বাবা এতটাই জঘন্য, আসলে কুকুরও বোধহয় এর থেকে ভালো। তবে তোমাকে ধন্যবাদ। কেন জানো? তুমি জীবনে এত অপকর্ম করার পরেও তুমি একটা সুযোগ পাইছিলা নিজেকে শুধরানোর, সেটাও তুমি নিতে পারো নাই।
আসলে নিবে কিভাবে? কারণ তুমি মানুষই না, তোমার মধ্যে তো শুধু লোভ আর লোভ। আর একটা কথা, এরকম লোভী প্রকৃতির কোনো মানুষের সাথে আমার কোনো সম্পর্ক আজকের পর থেকে নাই। তুমি আমার বাবা না? আমি আজকে এই মুহূর্তে আমি আমার স্বামীর এই উঠানে দাঁড়িয়ে বললাম, আমার বাবা আমার জন্য মরে গেছে, আমার কোনো বাবা নাই। আর এই যে মিস্টার চৌধুরী সাহেব, আপনি এখন আমার স্বামীর বাড়ির এই উঠান থেকে বের হয়ে যান। ভালো ভালো বলছি বের হয়ে যান, তা না হলে কিন্তু এর থেকে খারাপ কিছু হবে। বাবা, কি বললাম কথা কি তোমার কানে যায় নাই? তোমাকে অসম্মান করার আগে এক্ষুনি আমার এই স্বামীর ভিটা থেকে বের হয়ে যাও। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার বাবা মরে গেছে। দাঁড়িয়ে আছেন কেন? যান।